সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টি হচ্ছে পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো শুরু করছি আজকের প্রশ্ন উত্তর। ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি নিয়ে। প্রথম প্রশ্ন, খাবারের জন্য মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? তাহলে উত্তর কী হবে? খাবারের জন্য মানুষ বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। যেমন ধান থেকে খাদ্য হিসেবে চাল, মুড়ি, চিঁড়ে, ভাত, খই ইত্যাদি পাওয়া যায়। আটা, ময়দা ও সুজি ইত্যাদির জন্য গম চাষের উপর নির্ভর করতে হয়। ডালরূপে মটর, কলাই, মসুর ইত্যাদি ব্যবহার করা হয়। শাকসবজি, ফল প্রভৃতি পাওয়ার জন্যেও বিভিন্ন সবজি গাছ এবং ফল উৎপাদনকারী উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। এবার বলছে তন্তু কাকে বলে? প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি সুতোর চেয়েও সূক্ষ্ম গঠনযুক্ত যে সমস্ত অংশ দ্বারা জামাকাপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হয় তাকে তন্তু বা ফাইবার বলে। তাহলে কি বলছে? প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি সুতোর চেয়েও সূক্ষ্ম গঠনযুক্ত যে সমস্ত অংশ দ্বারা জামাকাপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হয় তাকে তন্তু বা ফাইবার বলা হয়। কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়? উত্তর কী হবে? সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন গাছ থেকে রবার পাওয়া যায়? এর কাজ লেখো। তাহলে উত্তর হবে নিভিয়া ব্রাজিলিয়েন্সিস বা রবার গাছের কাণ্ড নিঃসৃত তরুক্ষীর থেকে রবার পাওয়া যায়। রবার দিয়ে টায়ার, টিউব এবং ইলেকট্রিক সরঞ্জামের উপরের অন্তরক, পেন্সিলের দাগ মোছার রবার এবং নানা ধরনের জিনিস তৈরি করা হয়। শামুক দ্বারা পরাগ মিলন ঘটে এমন উদ্ভিদের নাম লেখো। তাহলে উত্তর কী হবে? ওল, কচু ইত্যাদি ফুলের পরাগ মিলনে শামুক সাহায্য করে। তাহলে শামুক দ্বারা পরাগ মিলন ঘটে এমন উদ্ভিদের নাম লেখো। তাহলে ওল, কচু ইত্যাদি ফুলের পরাগ মিলনে শামুক সাহায্য করে। কোন ফুলের পরাগ মিলনে হাতি সাহায্য করে? পৃথিবীর বৃহত্তম ফুল র্যাফ্লেসিয়ার পরাগ মিলনে হাতি সাহায্য করে। পৃথিবীর বৃহত্তম ফুল র্যাফ্লেসিয়ার পরাগ মিলনে হাতি সাহায্য করে। গোবক বা শালিক এবং গরুর মধ্যেকার মিথজীবী সম্পর্ক কেমন? গোবকরা গরুর গা থেকে অকুন জাতীয় পোকাদের ধরে খায় এবং গরুদের স্বস্তি দেয়। আবার গরুরা ঘাসের মধ্যে হাঁটার সময় লুকিয়ে থাকা ফড়িং পোকামাকড় উড়তে থাকে এবং গোবক বা শালিক সেগুলিকে খাদ্যরূপে গ্রহণ করে। ওকে, পিঁপড়ে এবং জাপ পোকার মধ্যেকার মিথজীবী সম্পর্ক কীরূপ? জাপ পোকাদের শর্করা সমৃদ্ধ বজ্র পদার্থকে হানিডিউ বলে। এই হানিডিউ পিঁপড়েদের উপাদেয় খাদ্য। এই জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে, এমনকি শত্রুদের হাত থেকে রক্ষাও করে। এছাড়া জাপ পোকাদের খাদ্য ফুরিয়ে গেলে পিঁপড়েরা জাপ পোকাদের অন্য গাছেও নিয়ে যায়। ওকে, তারপরে কি বলছে? সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবী সম্পর্ক কীরূপ? ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রুদের, যেমন বাটারফ্লাই মাছ, এদের তাড়িয়ে দেয়। বিনিময়ে সাগর কুসুমের পরিত্যক্ত খাদ্য ক্লাউন মাছ গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করে। এছাড়া সাগর কুসুম তার কর্ষিকায় ক্লাউন মাছকে আশ্রয় দেয়। এবার বলেছে সাগর কুসুম এবং সন্ন্যাসী কাঁকড়া এর মিথজীবী সম্পর্ক কীরূপ? সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার খোলকের ওপর বাস করে এবং বিষাক্ত কোষযুক্ত কর্ষিকার সাহায্যে কাঁকড়ার শত্রুদের তাড়িয়ে দেয়। বিনিময়ে সন্ন্যাসী কাঁকড়ার পরিত্যক্ত খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। তারপরে কি বলেছে? ধানের জমিতে তুমি কী ধরনের মিথজীবিতা লক্ষ্য করো? ধানের জমিতে অ্যাজোলা, অ্যানাবিনা মিথজীবিতা দেখা যায়। অ্যাজোলা এবং অ্যানাবিনের মধ্যে কীরূপ মিথজীবিতার সম্পর্ক রয়েছে? অ্যানাবিনা অ্যাজোলা ফার্নের পাতার গহ্বরে বাস করে নাইট্রোজেন আবদ্ধ করে এবং উদ্ভিদকে সরবরাহ করে। পরিবর্তে অ্যানাবিনা অ্যাজোলার পাতার গহ্বরে আশ্রয় নেয় এবং পুষ্টি উপাদান সংগ্রহ করে। ওকে, পরের প্রশ্ন, অ্যাজোলা থাকলে জমিতে সার দিতে লাগে না কেন? অথবা ধানের জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো। অ্যাজোলা থাকলে জমিতে সার দিতে লাগে না কেন? তাহলে উত্তর কী হবে? অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহ্বরে অ্যানাবিনা নামক সায়ানো ব্যাকটেরিয়া বসবাস করে। এই মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে। কারণ অ্যানাবিনা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে
ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। ওকে, এবার কি বলা হয়েছে, মহাকাশযানে বাতাস পরিষ্কার করার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা হয়? মহাকাশযানে বাতাস পরিষ্কার করার জন্য অ্যাজোলা ব্যবহার করা হয়। যক্ষার জীবাণু মানুষের শরীরের কোথায় বাসা বাঁধে? যক্ষার জীবাণু মানুষের শরীরের ফুসফুস, হাড় এবং নানা অঙ্গে বাসা বাঁধে। ম্যালেরিয়ার জীবাণু মানুষের শরীরের কোথায় বাসা বাঁধে? ম্যালেরিয়ার জীবাণু মানুষের শরীরের যকৃতের যে লোহিত রক্তকণিকা সেখানে বাসা বাঁধে। উপকারী প্রাণী কাকে বলে? 5টি উপকারী প্রাণীর নাম লেখো। যেসব প্রাণী বা তাদের উৎপন্ন কোনো পদার্থ থেকে মানুষ উপকৃত হয় তাকে উপকারী প্রাণী বলে। যেসব প্রাণী বা তাদের উৎপন্ন কোনো পদার্থ থেকে মানুষ উপকৃত হয় তাকে উপকারী প্রাণী বলে। 5টি উপকারী প্রাণী হচ্ছে মৌমাছি, গরু, হাঁস, ছাগল, রুই মাছ ইত্যাদি। তারপরে কি বলেছে, কট লিভার ওয়েল থেকে কি পাওয়া যায়? কট লিভার ওয়েল থেকে প্রচুর ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়। মধুতে কোন কোন ভিটামিন এবং উপকারী উপাদান থাকে? মধুতে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং অনেক প্রকার খনিজ পদার্থ থাকে। মধুর একটি উপকারী গুণ লেখো। মধু রক্তের হিমোগ্লোবিন গঠন করে। সর্দি, জ্বর, কাশি, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। শীতকালে মধু খেলে ঠান্ডা লাগে না। পাউরুটি, কেক, বিস্কুট প্রভৃতি তৈরিতে মধু ব্যবহার করা হয়। অনেক রকম আয়ুর্বেদিক ওষুধ, বলবর্ধক, টনিক প্রস্তুতিতে মধু ব্যবহার করা হয়। ওকে, তারপর কি বলেছে, পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম লেখো। পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে এমন প্রাণী হচ্ছে কাক, শকুন, শিয়াল ইত্যাদি। সবুজ সার তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? সবুজ সার প্রস্তুতিতে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। পাউরুটি প্রস্তুতিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? পাউরুটি প্রস্তুতিতে ইস্ট ব্যবহার করা হয়। দুধ থেকে দই প্রস্তুতিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? দুধ থেকে দই প্রস্তুতিতে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। পনির, চিজ ইত্যাদি প্রস্তুতিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? পনির, চিজ ইত্যাদি প্রস্তুতিতে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। গাছ কিভাবে পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? জীবকুল বায়ুমণ্ডল থেকে শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করে, ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। অপরদিকে জীবকুল শ্বাস ছাড়ার সময় কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ত্যাগ করে, ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। সবুজ উদ্ভিদ দিনের বেলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময়, মানে যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে খাদ্য তৈরি করে সেই সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে, ফলস্বরূপ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়। অপরদিকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপজাত পদার্থ হিসেবে সবুজ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। এইভাবে O2 বা ও, যেটা হচ্ছে অক্সিজেন ত্যাগ, এবং CO2 গ্রহণের মাধ্যমে গাছেরা বা উদ্ভিদকুল পরিবেশের O2 এবং CO2 এর ভারসাম্য বজায় রাখে। ওকে, এবার কি বলছে, হানি ডিউ কাকে বলে? জাপ পোকা বা অ্যাসিড গাছের শর্করা সমৃদ্ধ শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বজ্র পদার্থ ত্যাগ করে তাকে হানি ডিউ বলে। হানি ডিউ হলো পিঁপড়ের খাবার। তাহলে কি বলছে, জাপ পোকা বা অ্যাসিড গাছের শর্করা সমৃদ্ধ শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বজ্র পদার্থ ত্যাগ করে তাকে হানি ডিউ বলে। হানি ডিউ হচ্ছে পিঁপড়ের খাবার। একটি বহি পরজীবীর উদাহরণ দাও। উকুন হলো একটি বহি পরজীবী। একটি অন্তঃপরজীবীর নাম লেখো। একটি অন্তঃপরজীবী হচ্ছে ফিতাকৃমি। আমাশয় সৃষ্টিকারী অণুজীবের নাম কি? একে কি বলা হয়? আমাশয় সৃষ্টিকারী অণুজীব হলো অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। আমাশয় সৃষ্টিকারী অণুজীব হলো অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। এটিকে প্রোটোজোয়া বলা হয়। পরের প্রশ্ন, যক্ষারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? যক্ষারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ম্যালেরিয়া রোগের বাহক কি? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিক্স মশা। কোন ব্যাকটেরিয়া প্রজাতি থেকে 50টিরও বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায়? উত্তর হবে স্ট্রেপ্টোমাইসিস। কোন ব্যাকটেরিয়া প্রজাতি থেকে 50টিরও বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায়? স্ট্রেপ্টোমাইসিস। পার্থক্য লেখো স্বভোজী এবং পরভোজী। স্বভোজী ও পরভোজী। স্বভোজী কী করে? এরা নিজের খাবার নিজেরাই উৎপন্ন করতে পারে। অপরপক্ষে পরভোজী এরা নিজেদের খাবার নিজেরাই প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্য স্বভোজীদের ওপর নির্ভরশীল। 2 নম্বর পার্থক্য, এদের দেহে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে। কাদের দেহে? স্বভোজীদের দেহে। আর পরভোজীদের দেহে ক্লোরোফিল থাকে না। 3 নম্বর হচ্ছে স্বভোজীদের খাদ্য সরল প্রকৃতির হয় আর পরভোজীদের খাদ্য জটিল প্রকৃতির হয়। তাহলে স্বভোজীরা প্রধানত উদ্ভিদ আর পরভোজীরা প্রধানত প্রাণী। ওকে, এবার হচ্ছে গঁদ কি? অ্যাকচুয়ালি বানানটা হবে গয়চন্দ্রবিন্দু দ। তো গঁদ কি, এটি কোন কাজে ব্যবহার করা হয়? তাহলে বাপলা, সজনে, আমড়া, এটা আমড়া হবে, শিরীষ প্রভৃতি উদ্ভিদের বাকল থেকে যে চটচটে আঠালো পদার্থ বের হয় তাকে গঁদ বলে, গয়চন্দ্রবিন্দু দ। বই বা খাতা বাঁধাইয়ের কাজে গঁদ ব্যবহার করা হয়।
এবার কি বলছে, কাঠ পালিশ করতে কি ব্যবহার করা হয়? কাঠ পালিশ করতে রজন ব্যবহার করা হয়। কাঠ পালিশ করতে কি ব্যবহার করা হয়? রজন ব্যবহার করা হয়। কোন ফুলের পরাগ মিলনে পাখি সাহায্য করে? কলকে ফুলের পরাগ মিলনে মটুসি পাখি সাহায্য করে। ওকে, ঝাড়ুদার পাখি কাকে বলে? যে সকল পাখি আবর্জনা স্তূপ থেকে পচা জৈব বস্তু, মৃত প্রাণীর দেহাবশেষ, এঁটো খাবার খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে সাহায্য করে, তাদের ঝাড়ুদার পাখি বলে। যেমন কাক, শকুন ইত্যাদি, এগুলো হচ্ছে ঝাড়ুদার পাখি। পরের প্রশ্ন, কুমড়ো গাছের কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না? উত্তর হবে মূল। তারপর বলছে সজিনা ডাঁটা উদ্ভিদের কোন অংশ? এটা অ্যাকচুয়ালি ফল হবে। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? উত্তর হবে পাইন বা শাল গাছের মতো গাছ থেকে। কোন গাছ থেকে উচ্চমানের বাণিজ্যিক রবার পাওয়া যায়? উত্তর হবে হিবিয়া ব্রাসিলিয়েনসিস। তাহলে কোন গাছ থেকে উচ্চমানের বাণিজ্যিক রবার পাওয়া যায়? উত্তর কী হবে? হিবিয়া ব্রাসিলিয়েনসিস। গাছেরা খাবার তৈরি করার সময় কোন গ্যাস গ্রহণ করে? গাছেরা খাবার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে। গাছেরা খাবার তৈরি করার সময় কোন গ্যাস ত্যাগ করে? উত্তর হবে অক্সিজেন। গাছেরা খাবার তৈরি করার সময় কোন গ্যাস ত্যাগ করে? উত্তর হবে অক্সিজেন। তোমার বন্ধুর ম্যালেরিয়া হলে তাকে কোন ওষুধ খেতে বলবে? উত্তর হবে কুইনাইন। যখন দুটি জীব পারস্পরিক সাহায্যে বেঁচে থাকে তাকে কি বলে? উত্তর হবে মিথজীবিতা। তারপর কি বলছে, এরিথ্রোমাইসিন ওষুধটা কি থেকে পাওয়া যায়? এরিথ্রোমাইসিন ওষুধটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে? উত্তর হবে ভিটামিন এ। কোন ভিটামিন দাঁত এবং হাড়কে মজবুত করে? উত্তর হবে ভিটামিন ডি। তারপর কি বলছে, চালতার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? উত্তর হবে বৃতি। পরের প্রশ্ন, বেদানার কোন অংশ আমরা খাই? উত্তর হবে রসালো বীজত্বক। পরের প্রশ্ন, গাজরের কোন অংশ আমরা খাই? উত্তর হবে মূল। গাজরের মূল আমরা খাই। দুটি তন্তুজ উদ্ভিদের নাম হচ্ছে পাট ও কার্পাস। পাট ও কার্পাস বা তুলা। কোন গাছের কাণ্ড থেকে তন্তু পাওয়া যায়? উত্তর হবে পাট গাছের কাণ্ড থেকে। একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে স্বর্ণলতা। একটি পরজীবী উদ্ভিদের নাম কি? স্বর্ণলতা। পরের প্রশ্ন, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দই তৈরিতে সাহায্য করে। একটি উপকারী পতঙ্গের নাম লেখো। উত্তর হবে মৌমাছি। মধুতে কোন কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। মধুতে কোন কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। বৈজ্ঞানিকভাবে রেশম পালনকে কি বলে? উত্তর হবে সেরিকালচার বলে। বৈজ্ঞানিকভাবে রেশম পালনকে কি বলে? সেরিকালচার বলে। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর কী হবে? ল্যাক্টোব্যাসিলাস। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে। আজকের ভিডিওটি আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগলো। যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলের সঙ্গে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।